প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক কাজী রওনাক হোসেন। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে আমি পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, সড়ক ও সেতুর টোলঘর, ঈদে টোলঘরে যানজটের সংখ্যা, স্বয়ংক্রিয় ব্যবস্থার ব্যবহার কম। আজ গণহত্যার বিভীষিকাময় কালো রাত। নববর্ষের শোভাযাত্রায় ভাস্কর্যে থাকবেন শহীদ আবু সাইদ। দৈনিক সমকাল, বেড়েছে দারিদ্র্যের হার, খাদ্য নিরাপত্তাহীনতা। ইফতারে তারেক রহমান, সেনাবাহিনী ও জনগণকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা চলছে। পথসভায় বাধা, হামলায় আহত হান্নান মাসুদ। মাঠে তামিমের হার্ট অ্যাটাক, দ্রুত রিং পরানোয় রক্ষা, সাকিবের সম্পদ জব্দের আদেশ। দৈনিক যুগান্তর, শুরুতেই হোঁচট এনসিপির, আলোচিত ফেসবুকে স্ট্যাটাস ঘিরে জনমনে নানা প্রশ্ন। কালের কণ্ঠের শিরোনাম, সংস্কারে আশা নিরাশা, ভারত বাংলাদেশ দ্বৈরতাজ, এশিয়ান কাপ বাছাই। দৈনিক ইত্তেফাক, ঈদের ছুটিতে নিরাপত্তার শঙ্কা, ভারসাম্যপূর্ণ উন্নয়নের মাধ্যমে এগিয়ে যাবে দেশ, প্রধান উপদেষ্টা বলেছেন। বাংলাদেশ প্রতিদিন, প্রশিক্ষণেই গেল 19,000 কোটি, দুই মেরুতে বিএনপি এনসিপি, চোখ চীনে, ডক্টর ইউনূস যাচ্ছেন কাল। মানব জমিনের শিরোনাম, ঘরে বাইরে অস্বস্তি সামলানোর চেষ্টা এনসিপি, গুজবের রাত, শঙ্কামুক্ত শামীম। আজ ভয়াল 25শে মার্চ, গণহত্যা দিবস। খবরের কাগজ, বুলডেজারের নিচে 400 কোটি টাকার স্বাস্থ্য সরঞ্জাম। হামজা বনাম সুনীল ছেত্রী, সবার চোখ আজ শিলংয়ে। আমার দেশ, ঢাকা বেইজিং সম্পর্কে নতুন মাত্রা। দেশ রূপান্তর, চিকিৎসকের 75% পদ শূন্য, লজ্জামুক্ত হল সন্দীপ। দৈনিক জনকণ্ঠ, ভাঙছে স্বাস্থ্য খাতের সিন্ডিকেট, বদলি বাণিজ্য বন্ধ। ইনকিলাব, গুজব রহস্যে তোলপাড়, রাজধানীর সদরঘাট টার্মিনালে বাড়ছে যাত্রীর চাপ। আমাদের সময়, অভ্যুত্থানের ঐক্যমত্য সামনে রেখে দ্রুত নির্বাচনী সমাধান। কালবেলার শিরোনাম, গুজব নামের ডালপালায় ছড়াচ্ছে উৎকণ্ঠা। সময়ের আলো, ভাটা কাটিয়ে জোয়ার, আজ ভয়াল 25 মার্চ, গণহত্যা দিবস। শিরোনাম শুনলেন আপনি। আজকে সেই 25 তারিখ। আমাদের প্রজন্ম, আমরা যারা সেই সময় মুক্তিযুদ্ধকে অনুভব করবার, স্পর্শ করবার সুযোগটুকু হয়েছিল, তারা আমরা বুঝি আজকের এই কালো রাতটি কতটা ভয়াবহ ছিল। বিভীষিকাময় কালো রাত। এবং একদম একই সাথে আজকে আরেকটি পত্রিকার শিরোনাম হয়েছে, যদি আপনার সাথে পড়ে শোনায়। সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানের আত্মসমর্পণ ও বঙ্গবন্ধুর ভাস্কর্য থাকছে না। আসলে আমাদের দেশে সবকিছুই এত রাজনীতিকরণ করা হয় এবং অনেক ক্ষেত্রেই ইতিহাস, দেশ, এগুলোকে একপাশে ঠেলে দিয়ে ব্যক্তি বা দলীয় রাজনীতিটাকেই ঊর্ধ্বে তুলে আনা হয়। আমি যদি আপনাকে মাঝখানে একটু প্রশ্ন করি, যে গত 15-16 বছরের যে অভিযোগ আমরা করলাম, এটা সূত্রে এক ধরনের এক পেশে অন্যদের ইতিহাস মুছে ফেলবার ষড়যন্ত্র ছিল। তো ঠিক সেটাই যদি আবারও ঘটে, যে ঠিক আছে, ইতিহাস তো ইতিহাসের জায়গায় চলবে, আমি বঙ্গবন্ধু, আচ্ছা ঠিক আছে, কিন্তু আত্মসমর্পণের ঘটনা, এটা তো সত্য না। এখন তো যদি এইটা না থাকে, দুটো জিনিস আপনাকে বুঝতে হবে। একটা হলো যে ভাস্কর্য থাকবে না, এটা একটা জিনিস। হ্যাঁ, আর একটা হচ্ছে আত্মসমর্পণের ভাস্কর্য থাকবে না। এখন এরকম যদি কোনো সিদ্ধান্ত কোনো দল নিয়ে থাকে যে কোনো ভাস্কর্যই থাকবে না, তাহলে আমার কিছু বলার নাই। আচ্ছা, কিন্তু যদি এটা হয় যে না, আত্মসমর্পণের ভাস্কর্য থাকবে না, তাহলে মনে হয় যে 71-এ কিছু ঘটেনি,
47-এর পরে তো অলরেডি বলাই হচ্ছে যে 47 এবং 24-কেই ধরা হচ্ছে। মাঝখানে 71-এর যে এই যে 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রাম, এত রনক ভাই আপনি নিশ্চয়ই খেয়াল করবেন, আপনার তো মাঠের মানুষ। এই শীতের রাতে, কনকনে শীতের রাতে নদীতে পানা মাথায় দিয়ে মুক্তিযোদ্ধারা ক্রলিং করে শত্রুকে ঘায়েল করবার জন্য, এবং তারা মারাও গেছে। এই যে নিদারুণ 9 মাসের কষ্টদায়ক স্মৃতি, আমি জানি না, আমি স্যালুট করি বর্তমান প্রজন্মকে তাদের আত্মত্যাগের জন্য, কিন্তু এই কথাটা তো ভুলে গেলে হবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, এই কথাটা যখন আপনি ভুলে যাবেন, প্রকারান্তরে আপনি আপনার নিজের অস্তিত্বকেই অস্বীকার করবেন। আমাদের কোনো সুযোগ নাই, কার ভূমিকা কি ছিল সেটা পরের কথা, কোনো সুযোগ নাই মুক্তিযুদ্ধকে হেয় করার কিংবা মুক্তিযুদ্ধকে উপেক্ষা করার। আর যদি কেউ মনে করে যে আকাশ থেকে 47-এর পরে 24-এ লাভ দিয়ে চলে আসছে, এর চাইতে বড় বোকামি, মূর্খতা আর হতে পারে না। আমরা সময়ের দিকে তাকিয়ে আছি এবং বাস্তবতা খুবই, আমি আপনাকে একটা কথা বলি, যদি এইভাবে যদি ইতিহাস বিকৃত করা হয়, এক সময় তো আমরাই কনফিউজড হয়ে যাব। মানে আমরা যারা ছিলাম, যারা দেখেছি, তারই কনফিউজ হয়ে যাবে যে আসলে কি হয়েছে। ছিলাম, আপনি যেটা বললেন, আমরা যারা ছিলাম দেখেছি, সেই প্রজন্মটা চলে যাওয়ার পরে এটা নিয়ে তার আলোচনাও হবে না। আলোচনা হবে, হ্যাঁ, ঠিক আছে, সেটাই। সেনাবাহিনী ও জনগণকে মুখোমুখি দাঁড় করার চেষ্টা চলছে, তারেক রহমান বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পথসভায় বাধা, হামলায় আহত হান্নান মাসুদ। এনসিপির নেতা সার্জিস আলম বিরাট শতাধিক গাড়ির বহন নিয়ে নিজের এলাকায় গেলেন। শুরুতেই হোঁচট এনসিপির আরেকটি পত্রিকার শিরোনাম। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে শিরোনামের নানা ধরনের বৈচিত্র্য পড়লাম, রাজনীতি যাচ্ছে কোন দিকে? রাজনীতি খুব একটা মানে সরল পথে যাচ্ছে না। আর সরল পথে যাবে না সেটা হয়তো আপনার আগে থেকে বুঝতে পারছেন, কঠিন হলে তো মুশকিল হবে নাকি? তা ঠিক, কিন্তু এই যে ধরেন যে সার্জিস আলম শত গাড়ি নিয়ে বহন নিয়ে গেল, লোকের চোখে পড়বে। তার যদি নির্বাচন করার আকাঙ্ক্ষাও থাকে, এই শো অফ জিনিসটা কিন্তু কখনোই ভালো না। মানে এইটা তো আপনি যেটা বললেন, এই বিষয়গুলো আগেও ছিল, এখনো যদি থাকে, হ্যাঁ, তাহলে পার্থক্য হলো, পরিবর্তন কোনটা হলো? পরিবর্তন তো হলো না, একই জিনিস একইভাবে চলছে। আর একটা আমি আপনাকে বলবো, যেমন যে শত গাড়ি নিয়ে গেল, তার ভিতরে বিআরটিসি বাসও দেখা গেছে। বিআরটিসি বাস নিশ্চয়ই ওই রুটে চলাচল করে না, তার মানে এগুলোকে নিয়ে ওই পর্যন্ত চলে বোধহয় বিআরটিসি না, আমি বলছি যে এইভাবে আচ্ছা যাই হোক চলে না। কিন্তু নিশ্চয়ই আমার যেটা ধারণা যে এগুলোকে রিকুইজিশন করে নেওয়া হয়েছে। আবার যদি ব্যাপারটা এরকমের হয় যে আমাকে ভালোবেসে অনেকে গাড়ির সাথে গাড়ি দিয়েছে এবং আমার সাথে, এত ভালোবাসা কোথায় আমি তো জানি না। এই সমস্ত ভালোবাসা ছিটে ফোটা তো আমরা পাই না, কিন্তু ওনারা শত গাড়ি পেয়ে যায়, এগুলো চোখে লাগে। আর একই তো পদ্ধতি দাঁড়াচ্ছে যে আপনি কি মনে করেন যে 100 গাড়িতে যারা গেছে তারা সবাই মনে প্রাণে এনসিপির সমর্থক? তা তো না। তাহলে কি দাঁড়াচ্ছে? সে একইভাবে মিটিং সরগরম করার যে পদ্ধতি আগে যেটা ফলো করা হয়েছে, সেই জিনিসই এখনো করা হচ্ছে। মানে পুরনো বোতলে নতুন মদ। আচ্ছা, তো এখন এই ব্যাপারগুলো আসলে আমি মনে করি যে গুণগত কোনো পার্থক্য তো হয়নি, বরঞ্চ এই যে তাড়াহুড়াই এবং চট করে আসা, যেমন ধরেন যে মাসুদ যে আহত হয়েছে, হ্যাঁ, এগুলো কিন্তু ছোট ছোট এক একটা দৃষ্টান্ত। ভবিষ্যতে কিন্তু আরো অনেক বেশি হবে, কারণ সমন্বয়কদেরকে যেরকম ধোয়া তুলসী পাতা মনে করে তরুণ প্রজন্ম রক্ত ঢেলেছে, হ্যাঁ, এরা সৎ, নানান কিছু উপাধি দিয়ে আমরা তাদেরকে ভেবেছি যে বিরাট বড় একটা কিছু ঘটে যাবে। কিন্তু তারা যখন সেই আগেরই মানে কি বলবো যে আগের রীতিনীতিরই পুনরাবৃত্তি করছে, তখন কিন্তু প্রশ্ন আসবে, এই সম্মান থাকবে না, এই শ্রদ্ধা থাকবে না,
এবং তখন তাদেরকে ধরে নেওয়া হবে ওই একই গ্রুপ, একই দল। না, আপনি একই গ্রুপ একই দল বললেন। আমি যদি আপনার বাংলাদেশ প্রতিদিনের শিরোনামটা পড়ে শোনাই, মানে কেন শোনাচ্ছি, বিএনপি একটি অত্যন্ত পুরনো এবং শক্তিশালী একটি রাজনৈতিক দল বাংলাদেশে। এনসিপি এখন পর্যন্ত নিবন্ধন পর্যন্ত হয়নি। একটি পত্রিকার শিরোনাম হচ্ছে যে 2 মেরুতে বিএনপি এবং এনসিপি। মানে হ্যাঁ, এখন এই যে দেখেন, আমাদের ঘটনা হয়তো আবার সত্যি, বাস্তবতা তাই বলে, কিন্তু আমাদের পত্রিকাগুলোরও কিন্তু একটু দায়িত্বশীল হওয়া উচিত। আপনি যদি এনসিপির সাথে এখন এই জায়গায় যে তর্কটা আমি আপনার সাথে করি, আপনি বললেন বাস্তবতা তাই বলে, বাস্তবতা তাই বললে পত্রিকা তাই করবে, পত্রিকা তাই করবে, কিন্তু ওদেরকে এটা যদি প্রমোট করা হয়, প্রমোট করে আপনি আমার বাস্তবতার কথা বললেন, প্রমোট করার কি ওখানে, ওইটা তো তথ্য, ওইটা তো ঘটনা, সেটা একটা কথা। মানে এটা মানে সিচুয়েশনটা কনফিউজিং হয়ে যাচ্ছে। কিন্তু আমি বলবো যে এনসিপির সাথে বিএনপির তুলনা করা এটা কোনোভাবেই সম্ভব না, এবং এটার মতন বোকামি আর নাই। অনেক ধন্যবাদ। আমাদের ছোট্ট অনুষ্ঠানে হয়তো এত বড় আলোচনা করা খুব মুশকিল। একেবারে একটু খেলার দিকে যেতে চাই। একই পত্রিকার শিরোনাম, উপরে তামিমের সংবাদ, তামিম হার্ট অ্যাটাকে অসুস্থ, নিচে সাকিব আল হাসানের সম্পত্তি ক্রোক বা জব্দ করার আদেশ। এই যে আমাদের দুইটি, একজনের জীবন নাশ হয়ে যাচ্ছিল প্রায়, আল্লাহ কাছে হাজার শুকুর রক্ষা করেছেন তাকে। তো সবকিছু মিলে এটা কি বলে, এটা কি আভাস? আমি একটা কথা বলি, দেখেন, তামিমের ঘটনাটার একটা পজিটিভ দিক আছে, সেটা হলো ডাক্তাররা তাৎক্ষণিকভাবে তাকে কিন্তু চাইলে সিএমএইচ কেন, সিঙ্গাপুরে বাইরের হাসপাতালে ভর্তি করাবো না, হ্যাঁ, নানান কথা বলতে পারতো। তো এটা কিন্তু ডাক্তাররা প্রমাণ করে দিল যে আমাদের ডাক্তার ভালো আছে, কিন্তু পারিপার্শ্বিক কারণে, বিভিন্ন কারণে তাদের সমস্যা হয়। যেমন আমি আপনাকে স্পষ্টভাবে বলি, এই যে বুকে যে পাঞ্চ করলো, এই পাঞ্চ করাতে যদি ফিরে না আসতো, মানে তামিমের জ্ঞান যদি ফিরে না আসতো, সে যদি মারা যেত, তখন কিন্তু বলা হতো না, সে তো ফিরে এসছেই। হ্যাঁ, কিন্তু আমি বলছি যে আমাদের প্রিয় অনেক প্রিয় মানুষ, অবশ্যই। তো কিন্তু আমি বলছি যে তাহলে কি হতো, তখন কিন্তু বলা হতো নানা ধরনের ডাক্তারের ভুল চিকিৎসা, পাঁজর ভেঙে ফেলেছে চাপ দিয়ে। মানে আপনি যেটা বলতে চাইছেন যে একজন চিকিৎসক, তিনি যদি সত্যিকার অর্থে চিকিৎসক হন, তিনি কখনো তার প্রাণান্তকর চেষ্টা থেকে কি করে আল্লাহর রহমতে বাঁচানো, রক্ষা করা যায়। আমি সে কথাটাই বলছি। এবং তখন যেটা হয় কি, যে এইটা যদি তার ভয় থাকে, তখন কিন্তু সে রিস্ক নিবে না। ফুটবল আজকে শ্রীলঙ্কায় খেলা হচ্ছে, আমাদের হামজা এবং সুনীল ছেত্রী, মানে দুইজনের লড়াই হবে, কি অবস্থা? এটা আসলে হচ্ছে কি, এই ফুটবল তো 11 জন প্লেয়ারের একটা টিম, একজন 90 মিনিটের খেলা, একজন হামজা দিয়ে কতটুকু কি হবে আমি জানি না। হামজাকে সহযোগিতা করার জন্য যদি বাকি 10 জন থাকে তাহলে ঠিক আছে, কিন্তু এক হামজার দিকে যদি আমরা চাতক পাখির মতন তাকিয়ে, সেই দৌড়ায় সবকিছু করে দিবে, হ্যাঁ, এটা হবে না। মানে এটা তো বড় চাপ, এক ধরনের চাপ, প্রচন্ড চাপ। এবং অলওয়েজ কিন্তু দেখবেন যে যেই সমস্ত দল, তারা কিন্তু আদান প্রদান করতে 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 এগিয়ে যায় প্রতিপক্ষের গোলপোস্টের দিকে। পাসিং এর খেলা। এখন কেউ যদি মনে করে যেটা পাসিং না, তাহলে কোনো লাভ হবে। তবু আমরা আশায় আছি, মানুষ আশায় বাঁচে। হ্যাঁ, ভালো রেজাল্ট হোক, আমরা সেটা চাই। প্রিয় দর্শক, আমরা শেষে যে আলোচনাটি করলাম, ফুটবলের জাগরণ ঘটুক, আজকের খেলায় আমাদের জয় হোক, এই প্রত্যাশাটা রেখে আজকের অনুষ্ঠান শেষ করছি। ভালো থাকবেন, খোদা হাফেজ।